আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আসামি পক্ষের যুক্তি খণ্ডন করছেন প্রসিকিউশন। এই মুহূর্তে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ট্রাইব্যুনালে বক্তব্য উপস্থাপন করছেন। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য দিন ধার্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে প্রসিকিউশন 5 দিন এবং আসামি পক্ষ 4 দিন যুক্তি উপস্থাপন করেন। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন, আর আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা তাদের আইনজীবীর। এর আগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজেদের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ অন্য আসামিদের সম্পৃক্ততা নিয়ে প্রসিকিউশনের কি যুক্তি রয়েছে? মুশফিক, আজকে কিন্তু জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে অভিযোগ আনা হয়েছে এবং মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগের উপর কিন্তু অভিযোগ গঠন করা হয়েছিল এবং সাক্ষ্য প্রমাণ শেষে যুক্তিতর্ক কিন্তু শেষ পর্যায়ে আজকে প্রসিকিউশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজকে সকাল 11:30টায় তিনি তার আসলে এটা একটা সমাপনী বক্তব্য হতে পারে এবং তারপর প্রসিকিউশন চিফ প্রসিকিউটর হয়তো কিছুটা বক্তব্য রাখবেন। তারপর আসামি পক্ষে যদি প্রয়োজন মনে করে, যদি ট্রাইব্যুনাল অনুমতি দেয়, সেক্ষেত্রে তিনিও হয়তো কিছু কথা বলবেন। তবে আজকে মূলত অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য রাখছেন, যা বলেছেন ইতিমধ্যে, এবং এটা কিন্তু বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আজকের যে কার্যক্রম মামলার, তিনি বলছেন যে জুলাই আগস্টে 1400 জনকে হত্যা করা হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। গণ অভ্যুত্থান হয়েছে, গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এবং প্রায় 30,000 লোককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এটা কিন্তু আসামি পক্ষের আইনজীবীও কিন্তু এটা অস্বীকার করেননি। এখন প্রশ্ন হচ্ছে, এই হত্যাযজ্ঞ কে পরিচালনা করলেন, কে নির্দেশনা দিলেন এবং এগুলি প্রমাণ করা। এখানে স্পষ্ট এভিডেন্স অর্থাৎ ভিডিও, অডিও এবং সাক্ষ্য প্রমাণ, এমনকি এই মামলায় যে আসামি, 3 নম্বর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনিও কিন্তু রাজসাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন এবং তার সাক্ষ্যে তিনি স্পষ্ট বলেছেন এই হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, কারা নির্দেশনা দিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের নির্দেশনায় এগুলি বাস্তবায়ন করা হয়েছিল এবং মারণাস্ত্র ব্যবহার করে হত্যা করার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল এবং যা স্পষ্ট হয়েছে এবং তথ্য প্রমাণের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে প্রসিকিউশন তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ইভেন এমনকি অ্যাটর্নি জেনারেল তাও বলেছেন যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এইসব সাক্ষ্য প্রমাণ দলিলাদি যদি আন্তর্জাতিক যে কোনো আদালতে, বিদেশের যে কোনো আদালতে যদি এগুলো উপস্থাপন করা হয়, তাহলে আসামিদের খালাস পাওয়ার কোনো সুযোগ নেই, তাদের শাস্তি হবে, এটাই বাস্তবতা। কোনো ডাউট ছাড়া এই সব প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি এই জন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং তিনি বলেছেন এই বিচারটা হবে ন্যায় বিচারের জন্য, ইতিহাসের দায় মুক্তির জন্য, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সারা বিশ্ব বুঝতে পারবে যে বাংলাদেশে ন্যায় বিচার আছে, বিচারের বাণী নিবৃত্তে কাঁদে না, সেটা স্পষ্ট করতে হবে। এবং তিনি বলেছেন মানবতা বিরোধী অপরাধের অর্থাৎ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অপরাধে বিশ্বের অনেক নেতাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, এই বিচার নিয়ে কোনো কথা হয়নি এবং এটাই হবে তাদের প্রাপ্য। কারণ আগামী দিনে যারা এই ধরনের কাজ করার চিন্তা করবে বা একটু মাথায় রাখবে, সেটা তারা মাথায় রাখতে পারবে না, কারণ এটা তাদের তখন চিন্তা করতে হবে। এবং তিনি কিছু উদাহরণ দিয়েছেন, যেমন চায়নার, জাপানের 3 জন সাবেক প্রধানমন্ত্রীকে কিন্তু মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, চিলির, অস্ট্রেলিয়ার, এইভাবে তিনি তার সবগুলি উদাহরণ দিয়ে চেষ্টা করেছেন, বুঝিয়েছেন যে এইখানে আসামিদের সর্বোচ্চ শাস্তিটি হবে মৃত্যুদণ্ড এবং এইটা নিয়ে বাইরে কে কি বলছে না বলছে তা নিয়ে ভাববার কোনো সুযোগ নেই। ইভেন ইনি এটাও বলেছেন যে যারা এসব ঘটনা ঘটিয়েছে তারা কেন পালিয়ে গেছেন, কারণ তারা জানতেন এইসব ঘটনায় পরবর্তীতে বিচারের মুখোমুখি হতে হবে, সেটা তারা ফেস করতে চান না বলে পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে গিয়েও কিন্তু তারা ষড়যন্ত্র থেকে থেমে নেই, এই মামলা নস্যাৎ করতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজেই তাদের সর্বোচ্চ শাস্তিটাই হবে উপযুক্ত বিচার। জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর তৃতীয় দিনের মতো শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি সকালে শুরু হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। 2011 সালের 10ই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 5 আগস্টের পর বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও বদিউল আলম মজুমদার সহ 8 জন রিভিউ আবেদন করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সকাল 11টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া এই প্রতিনিধি দলে আছেন। বৈঠকে আসন্ন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপি একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছে। সে বিষয়ে কমিশনের প্রস্তুতি ও দল হিসেবে বিএনপির অবস্থান এসব নিয়ে মতবিনিময় করবেন তারা। এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক চলছে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। নির্বাচন কমিশনের সাথে বিএনপির বৈঠক নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? আপনি অনেকটাই বলছিলেন আসলে যে এই যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আজকে তারা মূলত এখানে এসেছেন। তাদের 36টি দফা রয়েছে। এর ভিতরে আপনি জানেন যে এর আগে প্রধান উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করেছিলেন এবং তাদের বেশ কিছু দফা সেখানেও তুলে ধরেছেন। আজকে নির্বাচন কমিশন তাদেরকে জানাতে এসেছেন সামনে যে নির্বাচন যে তফসিল হবে, তফসিলের পরে মাঠ পুরোপুরি যেন নিরপেক্ষ থাকে সেজন্য তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তার মধ্যে রয়েছে জামায়াতে ইসলামের যে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যেন প্রভাব বিস্তার করতে না পারে, তাদের কাউকে যেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত না করা হয়। একই সাথে গত 3টি যে নির্বাচন হয়েছে, বিতর্কিত 3টি নির্বাচন, সেই 3টি নির্বাচনের যারা যারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার কিংবা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন, তাদেরকে যেন সেই দায়িত্বগুলোতে আর ফিরিয়ে না আনা হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে যেন যাচাই বাছাই করা হয় সে বিষয়টি তারা এখানে তুলে ধরবেন বলে আমরা জেনেছি। তারই সাথে তারা বলেছেন যে নির্বাচন কেন্দ্র করে যে দৃশ্যমান যে অগ্রগতি, সেই অগ্রগতিও তারা চান। বিশেষ করে এখন পর্যন্ত আরপিও চূড়ান্ত করা কিংবা দলগুলোকে যে নিবন্ধন চূড়ান্ত করা সেই বিষয়টা কিন্তু এখনো করা হয়নি। সেটি যেন খুব দ্রুত করে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পথে এক ধাপ যেন এগিয়ে যায়, এই বিষয়গুলোও কিন্তু বারবার তারা অনুরোধ করছেন। আপনি বলছিলেন ডক্টর আব্দুল মঈন খান সহ যে 3 জন সদস্য রয়েছেন তারা কিন্তু এই দাবিগুলো তুলে ধরছেন। প্রায় 1 ঘন্টা হয়ে গেল এই যে আলোচনাটি চলছে সেটি চলছে এবং সর্বশেষ তারা বলেছেন যে একটি অভিযোগ কেন্দ্র থাকতে হবে। সেই অভিযোগ কেন্দ্রটি আসলে নির্বাচনের সময় যে ধরনের সমস্যাগুলো হবে তাৎক্ষণিকভাবে সেটি যেন মেটানো যায় এবং সেই অভিযোগের আলোকে যেন খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। যদিও নির্বাচন কমিশন বারবারই বলছে যে এই বিষয়গুলো নিয়ে তারা ওয়াকিবহাল আছেন এবং তারা তৎক্ষণাৎভাবে যদি কেউ নিরপেক্ষতা হারায়, তৎক্ষণাৎভাবে যদি কোনো ধরনের সমস্যা হয় সেগুলো কিন্তু তারা আমলে নেবেন এবং সাথে সাথে সেগুলোর সমাধান করবেন। এই বিষয়গুলো কিন্তু তারা দীর্ঘদিন থেকে বলে আসছেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। তারা বেরোবেন এবং আমাদেরকে ব্রিফ করবেন, তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। মুশফিক জানছিলাম নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা অনুসন্ধান করছে সরকার গঠিত তদন্ত কমিটি। সেখানে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, তদন্ত কমিটির কারোর সাথে কি আপনার কথা হয়েছে? সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। মুশফিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা আজ ৬ষ্ঠ দিন। এই ৬ষ্ঠ দিনে এসে যে সবশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আজকে পর্যন্ত অর্থাৎ ৩০০ চালানের খালাস হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেট দিয়ে। আর এখানকার কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ যারা
এই আমদানিকৃত পণ্য খালাস করেন। তারা যে বিষয়টি বলেছেন যে স্বাভাবিকভাবে যেখানে প্রতিদিন গড়ে 1000 পণ্য খালাস হয়, সেখানে এখন শখানেক খালাস হচ্ছে। অর্থাৎ এই কর্মতৎপরতা স্বাভাবিক হলেও বা কর্মচঞ্চলতা ফিরে এসেছে, কিন্তু স্বাভাবিক যে গতি আমদানি পণ্য খালাসের সেটি কিন্তু ফিরে আসেনি। এটি যেমন একদিক, অন্যদিকে হচ্ছে যে যেখানে 8 নম্বর গেট দিয়ে এই আমদানি পণ্য খালাস করা হতো, সেটি এখন 9 নম্বর গেট দিয়ে খালাস করা হচ্ছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন আমলাতান্ত্রিক কিছু জটিলতা দেখা দিয়েছে এবং সাথে কিন্তু কিছু সাভারিংসও যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে বিভিন্ন গার্মেন্টসের মালামাল, অর্থাৎ 10টার দিকে এখানে এসে আমরা দেখেছি যে কিছু গার্মেন্টসের মালামাল 9 নম্বর গেট দিয়ে বের হচ্ছেন এবং সকাল 10টা থেকেই কিন্তু এই মালামাল বের হচ্ছেন। বিভিন্ন গার্মেন্টসের প্রতিষ্ঠান থেকে যেই লোকরা এসেছেন তারা বলছেন যে 8 নম্বর গেটে পরিবর্তন 9 নম্বর গেট দিয়ে মালামাল খালাস হওয়ার কারণে কিন্তু কিছু জটিলতা দেখা দিয়েছে এবং একই সাথে কিছু কিছু লোক যেমন ভোগান্তির কথাও তারা স্বীকার করছেন এই 8 নম্বর গেটের পরিবর্তন 9 নম্বর গেট দিয়ে খালাস হওয়ার কথা। এবং একটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে এই পুরো অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডার যে ব্যবসায়ী যেই সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু বলেছেন তাদের ক্ষতিপূরণের বিষয়গুলো গত কয়েকদিন ধরেই বলছেন। এর মধ্যে তৈরি পোশাক শিল্পের তারাও বলেছেন যে প্রায় এই $1 বিলিয়ন তাদের ক্ষতি হয়েছে। পশু শিল্প মালিক বলেছেন যে তাদের এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 200 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবশেষ তথ্য। বিমানবন্দর থেকে জানছিলাম তদন্তের সবশেষ খবর। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় পাওয়ার পর তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে সিরিজের অলিখিত ফাইনালে। মিরপুর স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। নাটকীয়তায় ভরা দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মানসিকভাবে পিছিয়ে আছে বাংলাদেশ। সমালোচনার মুখে আছেন দলের অধিনায়ক। সুপার ওভারে ব্যাটার নির্বাচন, ক্যাচ মিসের সঙ্গে এলোমেলো বোলিং পরিবর্তনে প্রশ্নবিদ্ধ মেহেদী হাসান মিরাজ। এদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন জয়ে আত্মবিশ্বাস বেড়েছে ক্যারিবীয়দের। তাই 2012 সালের পর বাংলাদেশের মাটিতে আবারও ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে সেই হোপের দল। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট বসন কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। বসন, সিরিজের প্রথম 2 ম্যাচেই দর্শক আগ্রহ ছিল কম, এই ম্যাচে কেমন দেখছেন এবং একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কি? দর্শক আর আগ্রহের যদি কথা বলি তাহলে সেটা একেবারে তলানির দিকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাধারণত আমরা যেটা দেখে এসেছি আগের সিরিজগুলোতে, এমনকি নেদারল্যান্ড সিরিজেও আমরা জানি যে স্টেডিয়ামের সামনে বেশ কিছু দর্শক ছিল, যদিও সেটা ঢাকার বাইরে ছিল। বাট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের বাস ঢুকছে কিন্তু কোনো দর্শক ওরকম জটলা পাকিয়ে নেই। এই দৃশ্যটা একটু ধারণ করা বা মাথায় রাখাটা একটু কষ্টসাধ্য ছিল, কিন্তু এদিন আজকে আমি যখন এই কথা বলছি তখনও পর্যন্ত দর্শকদের জটলার চেয়ে পুলিশের জটলা ছিল বেশি, নিরাপত্তা রক্ষীর সংখ্যা ছিল বেশি। আগ্রহের পরিমাণটা কেমন সেটা নিঃসন্দেহে বলা যায় যে অনেকটাই ভাটার টান। কারণ গত ম্যাচে এত নাটকীয় একটা খেলার পর এই তৃতীয় যেটা ম্যাচ হতে যাচ্ছে ওয়ানডেটা, সেখানে একটা ফাইনাল একটা ভাব তৈরি হয়েছে, কিন্তু সেটা দেখার জন্য একটু গরমও হয়তো বা এর কারণে দায়ী। একই সঙ্গে সপ্তাহের শেষ কর্মদিবস, সব কিছু মিলিয়ে একটু ভাটার টানের দিকেই যাচ্ছে এই ওয়ানডে সিরিজের আসলে দর্শক আগ্রহ, এই কথা নিঃসন্দেহে। যদিও দিনের খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সন্ধ্যার দিকে আমরা হয়তো বা কিছু দর্শক দেখতে পারি বলে ধারণা করতে পারি। আর এইদিকে বাংলাদেশ দলের যে একাদশ, সেটাতে আসলে সম্ভাব্য পরিবর্তন একটা হলেও হতে পারে, কিন্তু উইকেটের যে চরিত্র সেটা যদি একই থাকে তাহলে আসলে অপরিবর্তিত একাদশ নিয়েই বাংলাদেশের নেমে যাওয়ার কথা ক্যারিবীয়দের বিপক্ষে। কারণ এইখানকার উইকেটে যে পরিমাণে টার্নটা আছে, স্পিনারদের উপরে বাংলাদেশ শহর হওয়ার চেষ্টা করবে। এখন পরিবর্তন আনতে গেলে তাসকিন হয়তো বা ঢুকতে পারে না একজন স্পিনারকে সরিয়ে, কিন্তু এটা আসলে খুবই বড় রকমের স্পেকুলেশন। শেষ মুহূর্তে উইকেট দেখার পরই আসলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে কি করবে। আর এইদিকে বাংলাদেশ টি-20 দলটাও মোটামুটি প্রস্তুত। এই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচকে ছাপিয়ে টি-20 দলটা আসলে কেমন হবে, এই আলোচনায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম জুড়ে হচ্ছে। মুশফিক, জানছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে আমাদের ইউটিউব ও ভেরিফাইড পেজ ফলো করুন। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।